জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ। সর্বোচ্চ ঘাটতির পরও ব্যবসা বাণিজ্যের ক্ষতি কাটিয়ে উঠতে নানান সুবিধা। করোনা মোকাবেলাই চ্যালেঞ্জ। রাজশাহী অঞ্চলে করোনায় আরও ৯ জনের মৃত্যু। আতঙ্কে সীমান্ত জেলার বাসিন্দারা। সাতক্ষীরায় ভয়াবহ পরিস্থিতি, লকডাউনের বিকল্প নেই জানালেন সিভিল সার্জন। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়। ল্যাব আর ফার্মেসি খরচই গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা, বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। বরাবরের মতো এবারও বাড়ছে বাজেটের আকার। প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে। আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানান সুবিধা। জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ শিরোনামে জাতীয় সংসদে আজ বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে ২,১১,০০০ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৬.১%। ১ ঘন্টা ১৬ মিনিটের অধিবেশনে অর্থমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্যের সঙ্গে 3D প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হতে পারে করোনাকালীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার নানা মাইলফলক। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বাজেট নিয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, এশা, অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। তবে বাজেট উপস্থাপনের আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। অর্থাৎ বাজেটটি শুরুতেই কিন্তু মন্ত্রিসভার বিশেষ একটা বৈঠকে পাশ করিয়ে নিতে হবে, যেটি দুপুর 12টায় শুরু হওয়ার কথা, অর্থাৎ এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। কারণ আমরা দেখেছি এই বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 11টা 51 মিনিটে সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং একই সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সংসদ সদস্য যারা আছেন তারা বিশেষ এই মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। আপনি জানেন যে দীর্ঘদিন পর কিন্তু একেবারেই সশরীরে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতেন। তবে আজকে সংসদ ভবনে বেশ দূরত্ব রেখেই মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে এই মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন এবং এইখানে যে অর্থ বিলটি আজকে অর্থমন্ত্রী উপস্থাপন করবেন সংসদে, সেটি পাশ করে নেওয়া হবে। অর্থাৎ এই অর্থ বিলটি মন্ত্রিসভার বৈঠক অনুমোদন দেবে। এরপর এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে প্রবেশ করবেন কিছুক্ষণ পরে, অর্থাৎ দুপুর 2টা নাগাদ তিনি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তখন রাষ্ট্রপতি যখন এটি স্বাক্ষর করবেন তখনই কেবলমাত্র অর্থমন্ত্রী এটি বাজেট অধিবেশনে উপস্থাপন করবেন। অর্থাৎ আনুষ্ঠানিকতা যে বিষয়গুলো সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছে, দুপুর 12টা নাগাদ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে, বাজেটের আসলে কি থাকছে সেটি নিয়ে মানুষের অনেক আগ্রহ থাকে। মূলত সাধারণ মানুষ যেটি জানতে চায় সেটি হলো যে মানুষের কোনটি দাম বাড়ছে কিংবা কোনটি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কোনটি ক্রয় ক্ষমতার মধ্যে আসছে, সেই বিষয়গুলো। তবে যেহেতু করোনাকালের বাজেট, আপনারা জানেন যে এর আগের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরের জন্য যে বাজেটটি পেশ করা হয়েছিল সেখানে কিন্তু স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আগামী বছরের যে বাজেটটি সেখানেও কিন্তু স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ যেখানে 6,00,000 কোটি টাকার বাজেট, সেখানে কিন্তু প্রায় 32,000 কোটি টাকা শুধুমাত্র স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে, প্রায় যেটা মোট বাজেটের 7.4%। এবং একই সঙ্গে আপনি জানেন যে গত বছরও কিন্তু 10,000 কোটি টাকা বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতের জন্য। এবারও সেই 10,000 কোটি টাকাই বরাদ্দ থাকছে এবং সবকিছু মিলে জাতীয় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.2%, যেটি এর গত বছর অর্জন করা বেশ কঠিন। এবার সামনের বছর আসলে সেটি কি দাঁড়ায় সবকিছু মিলে আসলে আমরা অপেক্ষা করতে হবে যখন অর্থমন্ত্রী বিকেল 3টায় বাজেটটি উপস্থাপন করা শুরু করেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সংসদ ভবনের সামনে থেকে সহকর্মী এহসান জুয়েল। 1972 সালে সদ্য স্বাধীন হওয়া দেশটির বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা। সেই বাজেট এখন ছাড়িয়েছে 6 লাখ কোটি টাকার মাইলফলক। দেশের বাজেটের ইতিহাস তুলে ধরেছেন ইশিতা ব্রহ্ম।
প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে যুদ্ধবিধ্বস্ত সদ্য বাংলাদেশের প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। ১৯৭২ সালে ৩০ জুন মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ১৯৭৪ সালে বাজেটের আকার ছাড়ায় ১,০০০ কোটি টাকা, যা ১৯৮৮ সালে দাঁড়ায় ১০,৫৬৫ কোটি টাকায়। ২০০৩ সালে ঘোষিত ৩১তম বাজেটে প্রথমবারের মতো ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল ৫১,৯৮০ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে যা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল ১,১৩,১৭০ কোটি টাকা। ২০১১ সালের ৯ জুন পেশ করা বাজেটের আকার ছিল ১,৬৩,৫৮৯ কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। আকার ছিল ২,২২,৪৯১ কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় ২০১৪ সালের ৫ জুন, যার আকার ছিল ২.৫ লাখ কোটি টাকার বেশি। ২ বছর পর ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার দাঁড়ায় ৩,৪০,৬০৫ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ৪ লাখ কোটি টাকার মাইলফলকে পৌঁছায়। ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার হয় ৪,৬৩,৫৭৩ কোটি টাকা। আমি আহমদ মুস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরে তা পৌঁছায় ৫,২৩,১৯০ কোটি টাকায়। ২০২০-২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫,৬৮,০০০ কোটি টাকা। আর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ৫০তম বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল ৬ লাখ কোটি টাকার মাইলফলক ছাড়াবেন। আমাদের বিভিন্ন পর্বগুলো আমরা ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে টানা ১৩ বার আর মোট ২৩ বার বাজেট উত্থাপন করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাজেটের আকার ছাড়িয়েছে লক্ষ কোটি টাকার গণ্ডি, আর নতুন বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে ৬ লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের বাজেট নিয়ে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার টানা ১৩ বার দেশের উন্নয়ন অগ্রগতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে। ২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০০৯-১০ অর্থ বছরে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৬ লাখ কোটি টাকার গণ্ডি। এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট হিসেবে ২০১৩-১৪ অর্থ বছরে ২,২২,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২.৫ লাখ কোটি টাকার উপরে বাজেট প্রস্তাব করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ২,৯৫,০০০ কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে আওয়ামী লীগ সরকার ৩ লাখ কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ৩,৪০,০০০ কোটি টাকার বাজেট দেয় ২০১৬-১৭ অর্থ বছরে। সিঙ্গাপুরের আদলে সফটওয়্যার তৈরি। বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ছিল ৪,৬৪,৫৭৩ কোটি টাকার। তখন বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। আমাদের জাতীয় রাজস্ব টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থ বছরে দেয়া বাজেট ছাড়িয়ে যায় ৫ লাখ কোটি টাকার গণ্ডি। গত অর্থ বছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমায় ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার বিকেলে দেশের ৫০তম আর আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, যার আকার হতে পারে ৬,০৩,০০০ কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসে রেমিটেন্স অর্জনে নতুন নতুন মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। ২% প্রণোদনা দেওয়ার ওই সিদ্ধান্তের কারিগর ছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দেশের ১১তম অর্থমন্ত্রী হিসেবে বিকেলে যিনি ঘোষণা করতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেট। অর্থমন্ত্রীর শিক্ষা ও রাজনৈতিক জীবনের নানা দিক জানাবেন জুবায়ের ফয়সাল। ৪৭ দেশভাগের ঠিক ২ মাস আগে জুনের ১৫ তারিখে কুমিল্লার লালমাইয়ে জন্মগ্রহণ করেন আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল। পরের ক বছরের শিক্ষা জীবনে অসামান্য কৃতিত্বের জন্য তাকে দেয়া হয় লোটাস উপাধি।
প্রথমে হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরে ক্রীড়া সংগঠক হিসেবে হয়েছিলেন বিসিবি আর আইসিসির সভাপতিও। শেষমেশ এলেন রাজনীতির মাঠে, যার হাতেই এখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের গুরুত্বপূর্ণ ভার। অর্থমন্ত্রী হিসেবে দিতে যাচ্ছেন টানা তৃতীয় বাজেট, কিন্তু এই 3 অর্থবছরের প্রথমবার তাকে লড়তে হয়েছে চিকুনগুনিয়ার সঙ্গে। দ্বিতীয়বারের পর এবারও তাকে সামলাতে হচ্ছে করোনা সংকট। লক্ষ্যমাত্রাটা দেওয়া হয় বেশি আকারের, বড় আকারের, যাতে করে অর্জন করার জন্য সবাই চেষ্টা করে। 2014 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান লোটাস কামাল। 5 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আর জাতীয় উন্নয়নে রাখেন প্রত্যক্ষ অবদান। এরপর বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে এসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হন 2019 সালে। 2020 সালে তিনি পান আন্তর্জাতিক স্বীকৃতি, হন বিশ্বসেরা অর্থমন্ত্রী। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে হাজী বাবরু মিয়া আর সায়রা খাতুন দম্পতির সন্তান মুস্তফা কামাল 1970 সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় পুরো পাকিস্তানের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন। পরে হিসাব বিজ্ঞানের সঙ্গে আইনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, এখনো পানির নিচে কয়েকশো গ্রাম, দুর্ভোগ চরমে, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে আজ থেকে 1 সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এই মুহূর্তে নওগাঁ শহরের মুক্তির মোড়ে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জন্য এই দুইটা স্পটে কিন্তু নওগাঁ জেলার জন্য করোনার হটস্পট হিসেবে দেখানো হয়েছে, কারণ রাজশাহীর অত্যন্ত লাগোয়া এবং চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি হওয়ার কারণে গেল 1-1.5 সপ্তাহের ব্যবধানে কিন্তু নিয়ামতপুর এবং নওগাঁতে সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যায় এবং এই বৃদ্ধি কিন্তু জেলা প্রশাসনকে অনেকটা উদ্বিগ্ন করে। জেলার মানুষ অনেকটা শঙ্কিত ছিল। এই পরিস্থিতিতে গতকালই সিদ্ধান্ত যায় যে জেলায় 1 সপ্তাহ লকডাউন, এবং এই লকডাউনটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ে কিছুটা আমরা এখানে লক্ষ্য করছি এবং জেলায় কিন্তু গেল 1 সপ্তাহের ব্যবধানে সংক্রমণের যে হার প্রথম পর্যায়ে 26% ছিল, এটা কিন্তু জাম্প করে বেড়েছে এবং 38% কিন্তু এটা এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। এর মূল কারণ হিসাবে যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত নিকটবর্তী হওয়ার কারণে ধান কাটা মৌসুম, অন্যদিকে আমের কিন্তু একটি ভর মৌসুম চলছে। এই সাধারণ মানুষের কিন্তু এই নওগাঁ জেলার উপরে অনেকটা কিন্তু আসা যাওয়ার কারণে এই জেলার উপরে প্রভাব পড়ে। এবং আরেকটি বিষয়, নওগাঁ কিন্তু 4টি সীমান্ত পয়েন্ট রয়েছে। এই সীমান্ত পয়েন্টে কিন্তু ভারত থেকে গরু আসার একটা মৌসুম কিন্তু এখন চলছে। এই সময়টাতে মানুষের আনাগোনা কিন্তু সীমান্ত পার হয়ে যাওয়ার সুযোগ থাকে। এসব কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং এই লকডাউনের সিদ্ধান্ত এসেছে। তবে লকডাউন সকাল থেকে শুরু হয়েছে। লকডাউনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ব্যাপকভাবে মাঠে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষ কিন্তু আমরা যেটা লক্ষ্য করছিলাম, তাদের কিন্তু এই কর্মতৎপরতা বা আইন শৃঙ্খলার পাশাপাশি সচেতনতা মানার ক্ষেত্রে অনেকটা কিন্তু ধীরে চলে রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে পুলিশ প্রশাসন বলছে কঠোর লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তারা সর্বদা চেষ্টা চালিয়ে যাবে। তো এই ছিল এটা নওগাঁর লকডাউনের খবর সর্বশেষ আমার কাছে। করোনা সংক্রমণ ও লকডাউন বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা, ফার্মেসি খরচও ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থা রোগীদের। চিকিৎসা খাতে স্টেক হোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফার মনোভাব কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় 5.25 লাখ টাকা, ল্যাব বিল 6,20,000, ইকুইপমেন্ট প্রায় 3 লাখ। সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা, কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন। রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে 2টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24,73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগটি জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন, এই সুযোগটা তারা কেন নিচ্ছে? মানুষের কাছে জীবনটা অনেক বড়। অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে আপনার তাদের যে ব্যবসা, সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু আপনার এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমা জোয়ারে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ভাঙা বাঁধ সংস্কার করা না হলে ফের দুর্যোগ এলে বিপদে পড়বে এলাকার মানুষ, তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে সুজন দামের ছবিতে মোহাম্মদ মনির হোসেন বাদলের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্ণিমার জোয়ারে জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি, কলাপাড়া, দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় কয়েকশো গ্রাম। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করেন স্থানীয় লোকজন। কুয়াকাটায় ইয়াস পরবর্তী বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ে ভেসে যায় অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অস্থায়ী দোকানসহ আবাসিক হোটেল। জেলা পানি উন্নয়ন বোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শুরু করার কথা জানালেও ভাঙন কবলিত এলাকাবাসী চান স্থায়ী বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভাঙে আমাদের গ্রাম প্লাবিত, আমরা চলতে খুব কষ্ট হয়। এই ঘর বাড়ি সব তলায় গেছে, চুলো টুলো পানি উঠছে, রান্নাও করতে পারিনি, পোলা পানি খাইতেও পারিনি। ঠিক সেইভাবে করা হয় না এবং মোটামুটিভাবে করা হয় এবং সেটা সামান্য বন্যা বা ঘূর্ণিঝড় প্লাবিত হলে সেটা টিকে থাকে না। আমাকে এই বেড়িবাঁধ প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড দেয়, ভাঙে নিয়ে যায়, কিন্তু আমরা চাই স্থায়ী একটা বেড়িবাঁধ দেওয়া হোক। বাঁধগুলোকে শুকনো মৌসুমে আগাম বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে আমরা মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম। বর্তমানে আমের দাম সহনীয় পর্যায়ে থাকায় কিনেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা, কিন্তু বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন হাটের সরবরাহ বেশি থাকার পাশাপাশি পাইকার কম থাকায় আমের দাম নিম্নমুখী। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া ও লকনা আমে ভরা বাজার। সরবরাহ প্রচুর, তবে হাটে ক্রেতা সমাগম ও পাইকারের আনাগোনা কম। এ অবস্থায় উৎপাদন খরচ বিবেচনায় দাম নিয়ে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচাকেনা খুবই ঢিল আর আমের দামও একটু কম। আমের দাম পাচ্ছে না, আবার হচ্ছে আমের ব্যাপারেও সেভাবে আসছে না। খাওয়া পাটু কিছু আসতো কি লকডাউনে করোনার জন্য আসতে পারছে না। আপাতত অনলাইনের ব্যবসাটা একটু কিছু আছে। বিক্রেতারা জানান খুচরা বাজারে আসার পর প্রতি কেজি ক্ষীরসাপাত 55 ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 টাকায়। ভালো আছে। রাজশাহী জেলার আমটা যদি বাইরে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিত তাহলে রাজশাহীর কৃষকেরা, দরিদ্র কৃষকেরা অনেক উপকার হতো। দাম সহনীয় পর্যায়ে থাকায় এ অঞ্চলের সুস্বাদু আম কিনে সন্তুষ্ট ক্রেতারা। দাম গতবারের তুলনায় এবার অনেক সামঞ্জস্য। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে সুস্বাদু ফল আম। বানেশ্বর হাটে বর্তমানে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার আম বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোনো ভূমিকম্প হয়নি, এমনকি ছিল না পানির তীব্র স্রোত, কিন্তু একে একে ধসে পড়েছে 3টি ব্রিজ। এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। 1 থেকে 3 বছর আগে চর আলগি ইউনিয়নের একটি খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রিজগুলো নির্মাণ করে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ছাড়াও পাইলিং না করায় ঘটেছে এমন দুর্ঘটনা। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। নির্মাণের 1 বছর না পেরোতেই গফরগাঁওয়ের চরালগি ইউনিয়নের বোরাখালীর চরে খালের উপর নির্মিত এই ব্রিজ গত 26 মে ভেঙে পড়ে।
এর পরের 2 দিনে একই খালের উপর নির্মিত কুর্তুলিপাড়া ও টেকেরচর এলাকার আরও 2টি ব্রিজও ধসে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। চরাঞ্চলের সবজি ও পণ্য পরিবহন প্রায় বন্ধ। অনিয়ম, নিম্নমানের কাজ এবং পাইলিং ছাড়া ব্রিজগুলো নির্মাণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 42 লাখ টাকা স্যাংশন হয়েছে, অর্ধেক টাকায় খরচ করে নাই, ব্রিজ করছে ছোট আকারে। 1 বছর না হতে ব্রিজটা ভাঙে গেছে। এখন আমাদের এইপারে পারাবারে খুবই অসুবিধা। এটা 2017-তে কাজ করছে, মনে করুন আরো কাজ শেষ করছে, 2021-20 দিয়ে ভেঙে গেছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, পানি উন্নয়ন বোর্ড খাল খননের কারণে ব্রিজগুলো ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন নয়, নির্মাণ ত্রুটির কারণেই ধসে গেছে ব্রিজ। এটা টেকনিক্যাল টিম দেখবে, তদন্ত টিম হবে, আমরা তো যথাযথভাবে ডিজাইন ফলো করে কাজ করছি। ঘটনাটি অস্বাভাবিক উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবকিছু বিষয় নিয়ে আমি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি এবং জনগণ যাতে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাচল না করে সেই জন্য আমি সংশ্লিষ্ট যে ইউপি চেয়ারম্যান আছে তাকেও বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় কম বেশি 15 মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় 30 থেকে 55 লাখ টাকা ব্যয়ে ব্রিজগুলো নির্মিত হয়। নির্মাণের বছর দুয়েকের মধ্যেই একের পর এক ব্রিজগুলো ধসে পড়ার কারণ নির্ণয় করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। গফরগাঁওয়ের বোরাখালীর চর থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কোভিড-19 মোকাবিলায় নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে বঙ্গবন্ধু সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডক্টর বনশীধর মিশার হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ঔষধ, PPE সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বন্ধুপ্রতিম রাষ্ট্র নেপালের সেনাবাহিনীর অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী এই চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে 6 লাখ কোটি টাকার বাজেট পেশ আজ। সর্বোচ্চ ঘাটতির পরও ব্যবসা বাণিজ্যের ক্ষতি কাটিয়ে উঠতে নানান সুবিধা, করোনা মোকাবিলায় চ্যালেঞ্জ। রাজশাহী অঞ্চলে করোনায় আরও 9 জনের মৃত্যু, আতঙ্কে সীমান্ত জেলার বাসিন্দারা। সাতক্ষীরায় ভয়াবহ পরিস্থিতি, লকডাউনের বিকল্প নেই জানালেন সিভিল সার্জন। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচেই গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।